আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার। প্রতিবারের মতন এবারও একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারে থার্সডে হরর ডোসে শুনতে চলেছেন কৃষ্ণ রায় রচিত কদমতলাপুরের মানুষ খেকো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে কদমতলাপুরের মানুষ খেকো। ঝিলটি বেশ বড়, আর সেই ঝিলের পাড়ে দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো পরিত্যক্ত এক দোতলা পোড়ো বাড়ি। কদমতলাপুর গ্রামের লোকের মতে এই বাড়িটা ভুতুড়ে বাড়ি। এই বাড়িতে নাকি এক মানুষ খেকো পিশাচের বাস, যে এই বাড়ির ভেতরে একবার প্রবেশ করে সে আর ফিরে আসে না। ওই পিশাচ তাকে নিজের শিকারে পরিণত করে। ফলে এই বাড়িটাকে গ্রামের সবাই সব সময় এড়িয়ে চলে। গ্রামে বসবাসকারী বয়সে যারা বড় আছেন তাঁরা সবসময় ওই বাড়িটা থেকে দূরে থাকতে বলেন, বিশেষ করে গ্রামের ছোট বাচ্চাদের। কারণ ছোট বাচ্চাদের কৌতূহল বেশি হয়, ফলে তাদের যে কাজটা করতে নিষেধ করা হয় তারা সেই কাজটাই বেশি করে করে। তবুও তাদের বিপদ যাতে না হয় সেই জন্য তাদের ওই বাড়ি থেকে দূরে থাকতে বলেন গ্রামের বড়রা। কিছু ক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা মেনে বাচ্চারা সত্যিই ওই বাড়ির ছায়া মাড়ায় না, কিন্তু সব গ্রামেই হয়তো এমন কিছু ডানপিটে বেপরোয়া আর অবাধ্য ছেলেপুলে থাকে যারা বড়দের কথা না মেনে বিপদের দিকে পা বাড়ানোকে বীরত্ব মনে করে। ঠিক সেই রকমই একজন ছেলে হলো দুলাল। ছোট থেকেই সে ভীষণ ডানপিটে, সেই সাথেই চরম অবাধ্য। বেপরোয়াও সে কম নয়। সেই দুলালের হঠাৎ মাথায় বদবুদ্ধি চাপল। সে ঠিক করল একটা পুরো রাত ওই পোড়ো বাড়িতে কাটাবে সে। এই ভেবে সে খেলার মাঠে তার প্রিয় বন্ধুকে কথাটি বলেই ফেলল। শোন শম্ভু, তুই আমার প্রিয় বন্ধু, তাই তোকেই বলছি, আজ রাতে আমি ওই পোড়ো বাড়িতে রাত কাটাবো। তুই কি যাবি আমার সাথে? কি যাতা বলছিস? তুই জানিস তো ওখানে পিশাচের বাস, কেউ গেলে আর ফিরে আসে না। তোর ওইসব পিশাচ ভূত কিচ্ছু হয় না। স্কুলে কি পড়ায় মনে নেই? নিজের চোখে না দেখে কিচ্ছু বিশ্বাস করবি না। দেখবি যখন আমরা ওই পোড়ো বাড়িতে রাত কাটিয়ে আসবো না, তখন সবাই আমাদের বীরত্ব নিয়ে প্রশংসা করবে। তুই বল, রাত্রে আমার সাথে যাবি কিনা? না হলে আমি একাই যাব, কিন্তু খবরদার এই কথা যেন পাঁচকার না হয়। তোর বাবাও যেন জানতে না পারে, তাহলে আর রক্ষে নেই। ক্ষমা কর ভাই, আমি যাচ্ছি না। আমার এমনিতেই ভূত প্রেতে খুব ভয়। আমি যাব না, আর আমি কাউকে বলবো না, এটুকু বিশ্বাস রাখতে পারিস। সন্ধে হয়ে আসছে, আমি বাড়ি চললাম, তুইও বাড়ি যা। রাত তখন প্রায় 10টা। গ্রামের সবাই ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। দুলাল চুপি চুপি দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে এলো।
তারপর সোজা হাঁটা দিল সেই ঝিলপাড়ের পোড়ো বাড়ির দিকে। গোটা গ্রাম ততক্ষণে নিস্তব্ধ, নিঝুম হয়ে গেছে। জেগে যদি কেউ থাকে তাহলে ঝিঁঝি পোকা আর কিছু নিশাচর প্রাণী আর স্বয়ং দুলাল। সে এক পা করে এগিয়ে চলেছে ঝিলপাড়ের সেই পোড়ো বাড়িটার দিকে। তার উদ্দেশ্য পরিষ্কার, সে ওই বাড়িটায় যাবে, আজকের পুরো রাতটা থাকবে, তারপর দিনের আলো ফুটলে আবার বাড়ি ফিরে এসে সবাইকে অবাক করে দেখিয়ে দেবে যে গ্রামের বড়রা যে পিশাচের কথা বলে সেই সব বাজে কথা। ওই বাড়িটা একটা সাদামাটা পোড়ো বাড়ি ছাড়া আর কিছুই নয়। সারা রাত পেরিয়ে ভোরের আলো ফুটে গেছে অনেকক্ষণ। ধীরে ধীরে জেগে উঠেছে কদমতলাপুর গ্রাম, সেই সাথে জেগে উঠেছে পাখিদের দল। ধীরে ধীরে ভোর সকালের দিকে এগিয়ে চলল। চারিদিকে শান্ত পরিবেশ বিরাজ করছে। এই গ্রামে এক অদ্ভুত রীতি আছে। গ্রামের বেশিরভাগ পুরুষই শহরের মেয়ে বিয়ে করে আনে। এর কারণ অবশ্য জানা যায় না। হঠাৎ চারিদিকের শান্ত পরিবেশ খান খান করে দুলালের বাড়ি থেকে দুলালের মায়ের হাউমাউ করে কান্নার শব্দ পাওয়া গেল। শোনা গেল দুলালের বাবার উত্তেজিত কণ্ঠস্বর। আরে দুলাল, দুলাল কি হয়ে গেল? এই কোথায় গেল দুলাল, বলো তো? এই তোমরা একটু দেখো না, কোথায় গেল এই ছোট্ট ছেলেটা, কোথায় গেল? আরে তুমি চুপ করো, আগে খুঁজতে দাও। মাত্র অল্প সময়ের মধ্যেই গোটা গ্রাম জেনে গেল যে দুলাল বাড়িতে নেই। কোথায় গেল বলতো বাচ্চাটা? এই তুমি দেখো না। দুলালের বাবা মায়ের ধারণা সে তাদের ঘুমিয়ে পড়ার পর বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর থেকে তার আর কোনো পাত্তা নেই। দুলালের ভোরবেলায় ওঠার অভ্যেস আছে, কারণ ভোরবেলা উঠে সে গ্রাম ঘুরতে বেরোয়। কিন্তু তারপর সে ফিরে আসে, কারণ দুলাল ডান পিটে হলেও পড়াশোনা নিয়ে সে বেশ গম্ভীর। প্রতিদিন সকালে ও বিকালে সে টানা 2 ঘন্টা পড়ে, তারপর অন্য কাজ করে। কিন্তু আজ তো তার দেখাই নেই। ভোর পেরিয়ে এতটা সকাল হয়ে গেছে, তার তো এতক্ষণে ফিরে আসা উচিত। কিন্তু না, তার এখনো কোনো পাত্তা নেই। তার মা কাঁদতে কাঁদতে একই কথা বলে যাচ্ছেন। আমার ছেলেটা কোথায় গেল, একবার দেখো না গো। ছেলেটা নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ছেলেটা প্রতিদিন ভোরে বেরিয়ে গেল, বাড়ি ফিরতে তো এত দেরি করে না, তাহলে আজ কেন বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে? নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। আমার ছেলেটা কোথায় গেল? দুলালের বাবার অবশ্য এরকম কিছু মনে হচ্ছিল না এতক্ষণ, কিন্তু এইবার তার মনও কেমন কু ডাকছে। ছেলে তো তার সত্যি এত দেরি করে না কখনো। তাহলে কি দুলালের মায়ের কথাই ঠিক? সত্যি কি তার কোনো বিপদ হয়েছে? তাহলে একবার দেখতে হচ্ছে। কমলদা, আমার মনে হচ্ছে আমাদের একটু খুঁজে দেখা উচিত, ভাইপো কোথায় গেছে। কথাটি বললেন দুলালের পাশের বাড়ির নেপাল কাকা, যার কাছে দুলাল নিজের ভাইপোর থেকে কম কিছু নয়। ছোট থেকেই যখন দুলাল তার দুষ্টুমির জন্য তার বাবা মায়ের কাছে মার খাওয়ার উপক্রম করেছে, তখন এই নেপাল কাকাই তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ কমলদা, বেলা তো অনেক হলো, এত দেরি তো দুলাল কখনোই করে না। আমাদের কিন্তু একবার খুঁজে দেখা উচিত। তোমাগো কথা আমি বুঝতে পারছি, কিন্তু তোদের বৌদিমণির অবস্থা তো দেখছো। ছেলের বিপদ হয়েছে এমনটা ভেবে সমানে কেঁদে চলেছে, আর মাঝে মাঝেই জ্ঞান হারাচ্ছে। তুমিই বলো, ওকে সেরে কিভাবে যাই? বৌদিমণিকে নিয়ে ভাববেন না দাদা, আপনারা যান, দুলুকে খুঁজে আনুন। আমরা গ্রামের মহিলারা তো আছি ওনাকে সামলানোর জন্য, আমরা ওনাকে সামলে নেব। নেপালের স্ত্রী সুনন্দার এ কথা শুনে
সেখানে উপস্থিত অন্য মহিলারাও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমরা আছি তো, সামলে নেব। আপনি বরং গিয়ে আপনাদের ছেলেকে খুঁজে নিয়ে আসুন, দেখবেন ছেলেকে দেখে বৌদিমণি অনেক সুস্থ হয়ে উঠেছেন। চলো কমলদা, চলো, আর দেরি না কইরা ভাই পরে খুঁজে লিয়ে আসি। অগত্যা কমলবাবু, নেপাল, ভুবন আর গ্রামের আরো 2-4 পুরুষ দুলালকে খুঁজতে বেরিয়ে পড়ল। দুলালের মা সরলা দেবীকে গ্রামের বাকি মহিলাদের জিম্মায় রেখে। সারা গ্রাম খুঁজে দুলালকে কোথাও পাওয়া গেল না। অগত্যা কমলবাবুরা সেই পোড়ো বাড়ির দিকেই এগোতে লাগলেন। সবার মনেই জেগে উঠেছে এক অজানা আশঙ্কা। পোড়ো বাড়ির কাছে পৌঁছতেই হঠাৎ তাদের মধ্যে একজন গ্রামবাসী নজর পড়ল একটা গাছের নিচে। আর সেদিকে নজর পড়তেই সে চিৎকার করে উঠল, আরে আরে, ওই তো, ওই গাছটার নিচে কিছু একটা আছে। তার কথা শুনে সবাই সেদিকে তাকালো। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত পা চালিয়ে তারা সেদিকে এগিয়ে গেল। দেখা গেল সেখানে উল্টে পড়ে আছে একটা বাচ্চা ছেলে, বয়স 14 থেকে 15 হবে। ছেলেটা কে তা বোঝার জন্য নেপাল যখন তার মুখটা সেখানে উপস্থিত সকলের দিকে ঘোরায়, তখন দেখা যায় ছেলেটা আর কেউ নয়, দুলাল। দুলালকে পাওয়া গেছে বলেই নেপাল খুশিতে চিৎকার করে ওঠে, আরে দুলাল, দুলাল কই গেছিলি রে বাপ? কমলদা, দুলাল রে খুঁজে পাইছি। কমলদা, দুলাল কোথায় গেছিলি রে তুই বাপ? কতক্ষণ ধরে খুঁজতেছি। কমলবাবু ছেলেকে কোলে তুলে নেন। তিনিও খুব ভয় পেয়ে গিয়েছিলেন। এখন ছেলেকে পেয়ে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল আনন্দাশ্রু। কোথায় ছিলিস বাবা? সারা দিন তোরে আমি খুঁজেছি তন্ন তন্ন করে। তোর মা তো ঘরে বসে আছে। চল বাবা, চল চল, ঘরে চল, ঘরে চল। যাই হোক, দুলালকে নিয়ে কমলবাবুরা বাড়ি ফিরলেন। ফিরে দেখলেন সরলা দেবী যেন কিছুটা সুস্থ হয়েছেন। কমলবাবুকে দেখে সুনন্দা বলে উঠলেন, বৌদিমণি একটু সুস্থ হয়েছেন, কিন্তু এইবার পুরো সুস্থ হয়ে যাবেন, আমাদের দুলু এসে গেছে যে। সত্যিই দুলালকে কাছে পেয়ে সরলা দেবী যেটুকু অসুস্থ ছিলেন সেটুকুও সুস্থ হয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুলালকে কমলবাবুরা সেই যে অজ্ঞান অবস্থায় পেয়েছিলেন, তখন থেকে সে অজ্ঞানী হয়ে আছে। কমলবাবু গ্রামের বদ্যি সনাতন বাবুকে ডেকে পাঠালেন। দেখুন, দুলাল সম্পূর্ণ সুস্থ, তবে তার জ্ঞান কেন ফিরছে না সে বিষয়ে কিছু বুঝে উঠতে পারছি না। ফলে চিন্তা একটা থেকেই গেল। আপনারা কালকে রাত পর্যন্ত অপেক্ষা করুন। যদি তখনও জ্ঞান না ফেরে তখন আমায় খবর দিন। চিন্তায় চিন্তায় কেটে গেল পুরো একটা দিন। পরদিনও বিকেল হলো, বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো, এবং হঠাৎ করেই কমলবাবু এবং সরলা দেবীকে অবাক করে দিয়ে দুলাল বিছানায় উঠে বসল। তাকে এইভাবে উঠে বসতে দেখে কমলবাবু এবং সরলা দেবী দুজনেই খুব খুশি হলেন। সরলা দেবী তো দুলালকে তার বুকে জড়িয়ে ধরলেন। কমলবাবুও এই বলে বেরিয়ে গেলেন যে, আমি ভুবন, নেপাল আর গ্রামের বাকিদের জানিয়ে আসছি যে আমাদের দুলুর জ্ঞান ফিরেছে। কিন্তু বেরোনোর সময়তেই কমলবাবুর হঠাৎ দুলালের চোখ দুটোর দিকে নজর পড়ল। তার দুই চোখের মণি টকটকে লাল। এরই মধ্যে বেশ কটা দিন কেটে গেছে, কিন্তু কমলবাবু ও সরলা দেবী লক্ষ্য করতে লাগলেন যে তাদের সদা চঞ্চল, দুরন্ত ও ডানপিটে ছেলে দুলাল কেমন যেন শান্ত হয়ে গেছে। এখন না কারোর সাথে ঠিক মতন কথা বলে, না বাড়ি থেকে বেরোয়, সবসময় বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। বলা বাহুল্য, গ্রামের বাড়ি হলেও দুলালের আলাদা একটা ঘর আছে,
সেই ঘরেই সে সব সময় দরজা বন্ধ করে বসে থাকে। সরলা দেবী এবং কমলবাবু তাদের হঠাৎ করেই হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে যতটা খুশি হয়েছিলেন, এখন তাদের ছেলেকে এরকম চুপচাপ ঘরে বসে থাকতে দেখে, কারোর সাথে কথা না বলতে দেখে তাদের চিন্তা যেন আরো 4 গুণ বেড়ে গেল। তারা বদ্যি দেখালেন, ডাক্তার দেখালেন, কিন্তু দুলালের কোনো পরিবর্তন নেই। সে যেমন চুপচাপ ছিল সেরকমই চুপচাপ আর শান্তই রয়ে গেল। এদিকে তার কোনো রোগ ভোগ কিছুই নেই। গ্রামের বদ্যি সনাতন বাবুর রোগ ভোগের বিষয়ে যে মত, সেই একই মত গ্রামের নতুন ডাক্তার নবকুমার মণ্ডলেরও। তারা উভয়ই বলছেন যে দুলালের কোনো রোগ ভোগ নেই, সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু তারা কেউই দুলালের হঠাৎ এরকম চুপচাপ হয়ে যাওয়া, কারোর সাথে কথা না বলার কারণ সম্পর্কে কিছুই বলতে পারলেন না। এরই মধ্যে গ্রামে শুরু হলো নতুন উপদ্রব। গ্রামে হঠাৎ করেই মারা যেতে লাগলো ছোট কোলের শিশু থেকে দুলালের বয়সী ছেলে মেয়েরা। কিন্তু এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। এই মৃত্যু যেমন সাংঘাতিক, তেমনি ভয়ানক আর মর্মান্তিক। এই মৃত্যুলীলার প্রথম শিকার হয় গ্রামের তপন গোয়ালার 5 মাসের মেয়ে ময়না। তপনের স্ত্রী শিউলি রাতে মেয়েকে পাশে নিয়ে ঘুমোয়, কিন্তু ভোরবেলা উঠে সে মেয়েকে আর খুঁজে পায় না। এক অজানা আশঙ্কায় সে চিৎকার করে ওঠে। কি হলো? অমন চিৎকার করে উঠলে কেন? আমার মেয়ে, আমার মেয়ে ময়না কোথায়? রাতে তো আমি পাশে নিয়ে শুয়েছিলাম, এখন উঠে দেখি বিছানা পাকা। আমার মেয়েটা কোথায়? দূর দেখো, এখানেই কোথাও আছে। কোথায় আছে মানে? হ্যাঁ, 5 মাসের একটা ছোট শিশু, সে তো একা একা কোথাও যেতে পারবে না। তাকে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যেতে কারোর প্রয়োজন হবে। আমার মেয়েটা গেল কোথায়? এই প্রশ্নে তপন সম্বিত ফিরে পায়। সে ধরফর করে উঠে বসে। হ্যাঁ, তখনই তার চোখ যায় মাথার কাছের জানলার দিকে। সে রীতিমতন চমকে ওঠে। জানলায় লাগানো লোহার শিকগুলো দুপাশে এমন ভাবে বাঁকানো, যেভাবে বাঁকানো খুব শক্তিশালী কোনো মানুষ ছাড়া সম্ভব নয়। অর্থাৎ তাদের মেয়েকে কেউ এসে ওই জানালার শিক বেঁকিয়ে তুলে নিয়ে গেছে। এ কি? এই জানলার শিকগুলাকে ওইভাবে বাঁকালো কে? শিউলিও হয়তো বিষয়টা প্রথমে খেয়াল করেনি। ঘুম থেকে উঠেই সে মেয়েকে কোলে নিতে যেতেই দেখে তার মেয়ে বিছানায় নেই। তারপর তো সে মেয়ে কোথায় গেল এই ভেবে অস্থির হয়ে ওঠে। ফলে তার জানলাটার দিকে চোখ যায়নি। কিন্তু এখন সেদিকে তাকিয়ে সেও ভীষণভাবে চমকে ওঠে। আমি তো এটা আগে খেয়াল করিনি। কাল রাতেও তো এটা একদম ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে এরকম? গো, আমার মেয়েকে তুলে নিয়ে গেল গো, আমার মেয়েকে তুলে নিয়ে গেল। তপনের মনেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এইভাবে জানলা শিক মেকিয়ে তাদের একরত্তি মেয়েটাকে কে তুলে নিয়ে যেতে পারে? তার থেকেও বড় কথা, ময়নাকে তুলে নিয়ে গেলই বা কেন? তপন এক মনে এইসব কথা ভাবছিল। এমন সময় শিউলি বলে উঠল, ওগো চলো না গো, একটু আশেপাশটা খুঁজে দেখি, যদি মেয়েটাকে পাওয়া যায়। চলো না, একটু চলো না গো। শিউলির কথায় তপনের ভাবনায় ছেদ পড়ল। তারা দুজনেই ময়নাকে খুঁজতে বেরোলো বাড়ির পিছন দিকে। খুঁজতে খুঁজতেই হঠাৎ শিউলি দেখতে পেল মাটিতে একটা কাপড় পড়ে আছে। শিউলি সেই কাপড়টার কাছে যেতেই তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে চিনতে পারল কাপড়টা। এই কাপড়টা দিয়েই ময়নাকে জড়িয়ে রেখেছিল সে। কিন্তু এই কাপড়টা এখন রক্তে মাখামাখি হয়ে আছে।
শিউলি বেশ বুঝতে পারল তার মেয়ে ময়নার খুব খারাপ কিছুই হয়েছে। ময়না, ময়না। আরে আরে তুমি মিশি মিশি ভয় পাচ্ছ। আমার মনে হয় ময়নার কিছুই হয়নি। আমাদের মেয়ে একদম ঠিক আছে গো। চলো চলো, আমরা আমাদের মেয়েকে ঠিক খুঁজে পাবো। পুনরায় খুঁজতে খুঁজতে হঠাৎ তপনের পা কিছু একটার উপর পড়ল। সে মাথা নিচু করে দেখল তার পা পড়েছে একটা খুবই ছোট্ট শিশুর কাটা হাতের উপর। শিশুটির হাতটা কনুই থেকে কাটা। তপন সেই হাতটাকে দেখে ভেতর থেকে কেঁপে উঠল। শিউলিও চমকে তপনের জামার হাতা খামছে ধরল। তবুও মনে সাহস রেখে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর যে দৃশ্য তারা দেখল তা দেখে এইবার তাদের দুজনের মাথাটা ঘুরে গেল। তারা দেখল তাদের 5 মাসের মেয়ে ময়নার মৃতদেহটা আধ খাওয়া অবস্থায় মাটিতে পড়ে আছে। ছোট্ট শরীরের পেটের কাছ থেকে কেউ বীভৎসভাবে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। গোটা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে মাটিও। এই ঘটনার 2 দিন পর আবারও ঘটে এক মর্মান্তিক মৃত্যু। এইবার শিকার হয় রতন তাঁতির ছোট ছেলে 5 বছরের বিল্টু। সেও ভোরবেলায় তার নিজের বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। খুঁজতে খুঁজতে দেখা যায় রতন তাঁতির বাড়ির বাঁধানো শৌচালয়ের টিনের চালটা কেউ যেন প্রচণ্ড গায়ের জোর প্রয়োগ করে ফাটিয়ে দিয়েছে। রতন তাঁতি এবং গ্রামের কয়েকজন তৎক্ষণাৎ বাথরুমের ভিতর ঢুকে দেখে সেখানে বিল্টুর একজোড়া জুতো পড়ে আছে। বাথরুমে বিল্টুর জুতো পাওয়ার পর রতন তাঁতি এবং গ্রামের অন্যান্য লোকেরা বিল্টুকে খুঁজতে শুরু করলো। বিল্টু, আরে এই বিল্টু কোথায় গেলি? বিল্টু রে, কি হচ্ছে কি জানে? বিল্টু, সারা সারা দে। বিল্টু, ও বিল্টু, কোথায় গেলি রে বা? এদিকে বাড়িতে বিল্টুর মা কেঁদে কেটে অস্থির। ভীত সন্ত্রস্ত হয়ে আছে বিল্টুর 2 দিদি নুপুর আর কাজল। ভাইয়ের কিছু হয়েছে এরকম ভেবে তাঁদের চোখেও জল, যেটা খুবই স্বাভাবিক। 15 বছরের নুপুর আর 7 বছরের কাজল দুজনের বড় আদরের ছিল বিল্টু। 5 বছরের হলেও বিল্টুর কথা তেমন পরিষ্কার হয়নি, তাই সে সবাইকে একটু আদো আদো স্বরে ডাকত, বাবা মা দিদি সবাইকে। নুপুর আর কাজলের বড় প্রিয় ছিল বিল্টুর আদো আদো স্বরে সেই দিদি ডাক। বাড়িতে ঘরে এক কোণে বসে নুপুর আর কাজল এই সব কথাই ভাবছিল আর ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে তিনি তাদের ভাইকে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরিয়ে দেন। বিল্টু, আরে এই বিল্টু কোথায় গেলি? বিল্টু রে, কি হচ্ছে কি জানে? বিল্টু। এদিকে রতন তাঁতি আর গ্রামের বাকিরা বিল্টুকে খুঁজতে খুঁজতে একটা মাঠে এসে হাজির হয়। সেখানে তারা প্রথমে বিল্টুর রক্তমাখা জামা খুঁজে পায়। তারপর তারা খুঁজে পায় বিল্টুর রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ। ময়নার মতন বিল্টুর শরীর থেকেও কেউ বা কিছুতে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। বিল্টুর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মৃত্যুর আগে সে ভীষণ কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। প্রথমে ময়না, তারপর বিল্টু। পরপর 2টো মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটার পর গোটা কদমতলাপুর গ্রাম প্রস্তুত হয় তাদের সন্তানদের রক্ষার্থে রাত জেগে গ্রাম পাহারা দিতে। প্রতিদিন রাতে গ্রামবাসীরা লাঠি, বল্লম, জাল এবং মশাল নিয়ে গ্রামের প্রত্যেক বাড়ির বাইরে টহল দেওয়া শুরু করে। প্রথম 5-6 দিন কিছু না ঘটলেও 7ম দিনের দিন হঠাৎ একটা বাড়ির ভেতর থেকে আর্তচিৎকার ভেসে আসে। আমার ছেলেকে কে নিয়ে গেল গো? কে আছো? আমার ছেলেটাকে নিয়ে চলে গেল।
সেই চিৎকার শুনে বাড়ির বাইরে যারা পাহারাদার ছিল তারা তৎক্ষণাৎ সেই বাড়িটার ভেতর ঢুকে দেখে একটা ঘরে সেই বাড়ির কর্ত্রী পূর্ণিমা জানালার দিকে তাকিয়ে কান্নাকাটি করছে। পূর্ণিমার কথা শুনে পাহারায় থাকা গ্রামবাসীরা জানালার দিকে তাকাতেই দেখতে পেল একটা কুচকুচে কালো লোমশ জাতীয় কিছু তাদের চোখের আড়াল হয়ে গেল। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গেই দুটো দলে ভাগ হয়ে একদল ওই মহিলাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল এবং অন্য দলটি সেই লোমশ শরীরের পিছনে ধাওয়া করল। দ্বিতীয় দলটি বাড়ি থেকে বেরিয়ে দেখতে পেল সেই লোমশ জিপটি কাঁধে করে একটা বাচ্চা ছেলেকে নিয়ে হাওয়ার বেগে ছুটে চলেছে। এদিকে অন্য দলের তত্ত্বাবধানে পূর্ণিমা যেন একটু ধাতস্থ হলো। আরে পূর্ণিমাদি, কি হয়েছিল? আর তুমি এখন ঠিক আছো? আমি আমার ছেলেকে নিয়ে সবে মাত্র শুয়েছিলাম, কিন্তু গ্রামের এই ভয়ানক পরিস্থিতির মধ্যে আমার ঘুম আসছিল না। কিন্তু আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল। আমারও কেমন একটু তন্দ্রা মতো এসেছিল। এমন সময় হঠাৎ একটা মোটকা গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারলো। তাতে আমার তন্দ্রা ছুটে যায় আর আমি স্পষ্ট দেখতে পাই একটা কালো লোমশ হাত আমার ছেলেটাকে তুলে নিয়ে জানলা থেকে বেরিয়ে যাচ্ছে। আমার দেখে বুকের ভেতরটা কেঁপে উঠলো। তারপরে আমি তারস্বরে চিৎকার করে উঠলাম, কিন্তু লাভ কি হলো? ওই জিপটা তো আমার ছেলেটাকে নিয়ে চলেই গেল। এদিকে অন্য দলটা সেই লোমশ জিপটার পিছনে ধাওয়া করে একসময় এসে হাজির হলো সেই ঝিলে পাড়ার পোড়ো বাড়িটার সামনে। তাদের হাতে ধরা মশালের আলোয় তারা দেখতে পেল তাদের সামনেই মূর্তিমান কোনো শয়তানের মতন দাঁড়িয়ে আছে সেই পরিত্যক্ত পোড়ো বাড়ি। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা ওই জিপটাকে অনুসরণ করতে করতে এই পর্যন্ত এসেছে ঠিকই, কিন্তু এখন সেই লোমশ জিপটাই যেন উধাও হয়ে গেছে। আশেপাশে যেদিকে চোখ যায় কোথাও কিচ্ছু নেই। কিন্তু অত বড় জিপটা হঠাৎ করে উধাও হয়েই বা গেল কিভাবে? তবে কি কোনোভাবে এই পোড়ো বাড়িতে গিয়ে সেঁধিয়েছে শয়তানটা? তবে কি একবার বাড়িটার ভেতরে যাওয়া উচিত? বাইরে দাঁড়িয়ে এইসব কথাই ভাবছিল পুরো দলটা। এমন সময় তাদের মধ্যে একজনের কাঁধে তরল কিছু একটা ওপর থেকে পড়ল। সে জিনিসটা কি দেখার জন্য সেটাকে হাতে নিয়ে মশালের আলোয় ধরতে দেখল সেটা আর কিছু নয়, রক্ত। সাথে সাথেই সে ওপরে তাকালো এবং দেখল তার মাথার ঠিক ওপরে একটা গাছের ডালে একটা অন্ধকার মতন কিছু বসে আছে, যার দুই চোখ ঘন সবুজ এবং তার হাতে কিছু একটা ধরা। ছেলেটা ওই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ওই দেখো গাছের উপরে। কিন্তু চিৎকার করার পর যেটা হলো সেটার জন্য প্রস্তুত ছিল না সেই দলের কেউই। চিৎকার শুনেই সেই লোমশ জিপটি হাতে ধরা জিনিসটা গাছ থেকে নিচে ছুঁড়ে ফেলল এবং এক লাফ মেরে গাছ থেকে নিচে নামল। তারপর কারোর কিছু করার আগেই সে ঝাঁপিয়ে পড়ল চিৎকার করা সেই ছেলেটার উপর। সবাই মশালের আলোয় দেখল জিনিসটা একটা লোমশ জন্তু। তার সারা শরীর কালো লোমে ঢাকা। এছাড়াও জিনিসটা বেশ লম্বা, উচ্চতায় প্রায় 7 ফুট। শারীরিক গঠন ভয়ানক। জন্তুটা যে কি ভীষণ হিংস্র সেটা চোখের সামনে উপলব্ধি করল গ্রামবাসীদের দল। জন্তুটা লাফিয়ে পড়ে ওই ছেলেটার মাথাটা এক টানে ছিঁড়ে নিল। তারপর গর্দানের যেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো সেইখান থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো।
উপস্থিত গ্রামবাসীরা এই ভয়ানক দৃশ্য দেখে ভয়ে জমে গেল। তারা যে সেখান থেকে পালাবে সে কথাটাও তারা যেন ভুলে গেছে। তাদের পা দুটো ভয়ের চোটে ওখানেই গেঁথে গেছে যেন। তারা চেষ্টা করেও এক পাও নড়তে পারল না। এদিকে সেই ভয়ানক জন্তুটা ছেলেটিকে ছেড়ে হঠাৎ করে ফিরে তাকালো বাকিদের দিকে। মশালের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার রক্ত মাখা তীক্ষ্ণ দাঁতের সারি, সবুজ দুই চোখে দেখা যাচ্ছে লোলুপ দৃষ্টি। জন্তুটা এইবার একটা বিকট গর্জন করে উঠল। সেই সাথে সেই বিকট গর্জনে কেঁপে উঠল চারপাশ। কেঁপে গেল বাকি গ্রামবাসীদের বুক। তাদের কপালে জমে উঠল বিন্দু বিন্দু ঘাম। যে চরম সাহসে ভর করে তারা এই ভয়ানক জন্তু কিংবা বলা ভালো পিশাচটার পেছনে ধাওয়া করে এই পর্যন্ত এসেছিল, সেই সাহস নিমেষে উবে গেছে তাদের। পিশাচটা আবার একটা বিকট গর্জন করে ঝাঁপিয়ে পড়ল দলের যিনি মাথা সেই নবসুন্দর বাবুর উপর। তারপর তীক্ষ্ণ দাঁতের কামড়ে এক টানে ছিঁড়ে নিল গলার নলি। এই দৃশ্য দেখে বাকিদের মধ্যে হঠাৎ করে যেন প্রাণের সঞ্চার হলো। প্রাণপণে তারা ওই পিশাচের থেকে নিজেদের প্রাণ বাঁচাতে ছুটে পালাতে শুরু করলো। কিন্তু সেই পিশাচের হাত থেকে রক্ষা পেল না। প্রাণপণে ছুটেও ঝড়ের গতিতে দৌড়াতে সক্ষম সেই পিশাচের হাত থেকে নিজেদের প্রাণ রক্ষা করতে পারল না গ্রামবাসীরা। পরের দিন সকালে গ্রামে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারণ সেই পিশাচের দৌলতে শুধু পূর্ণিমা দেবীর ছেলেই নয়, মৃত্যুবরণ করেছেন গ্রামের বেশ কিছু মধ্যবয়স্ক মানুষ এবং একজন যুবক। তাদের সবার ছিন্ন ভিন্ন আধ খাওয়া মৃতদেহ গ্রামের সেই পোড়ো বাড়ি থেকে লোকালয়ে আসার পথে ছড়িয়ে পড়ে আছে। ছড়িয়ে পড়ে আছে কাটা হাত, নাড়ি ভুঁড়ি, ধড় থেকে ছিঁড়ে নেওয়া মাথা ইত্যাদি। এছাড়াও পুরো রাস্তাটা ভেসে যাচ্ছে রক্তে। গ্রামের মানুষ এইবার বেজায় ভয়ের সাথে চিন্তিত হয়ে পড়ল। সেই সাথে তারা বুঝতে পেরেছে এই পিশাচ আর কেউ নয়, ওই পুরো বাড়িতে বাস করা মানুষ খেকো পিশাচটাই। অর্থাৎ আবার পিশাচের তাণ্ডব শুরু হয়েছে, ঠিক যেমনটা আজ থেকে বেশ কিছু বছর আগে শুরু হয়েছিল। তাদেরই গ্রামের এক 25 বছর বয়সী ছেলের জন্য। তার নাম ছিল রঙ্গন, রঙ্গন বাগদি। তার বাবা ছিল চন্দন বাগদি। খুবই ভালো মানুষ ছিলেন চন্দনবাবু। কিন্তু তার ছেলে রঙ্গন ছিল যাকে বলে পাকা এবং ভালো আমের মধ্যে একটা পচা আমের মতো। গ্রামের মানুষ ভেবে পেত না চন্দনবাবুর মতন অত ভালো মানুষের ছেলে এরকম হয় কি করে। যেখানে চন্দনবাবু তার থেকে বয়সে ছোট মানুষদের সাথেও ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলতেন, সেখানে রঙ্গন তার থেকে বয়সে বড় হোক অথবা ছোট, সবার সাথেই খুব বাজেভাবে কথা বলতো। ভদ্রতার লেশমাত্র ছিল না রঙ্গনের মধ্যে। বড় ছোট সবার সাথেই সে ভীষণ অভদ্রতার সাথে কথা বলতো, যার জন্য লজ্জায় পড়তে হতো চন্দনবাবুকে। বেশ কয়েকবার তো রঙ্গন তার অসভ্যতামের জন্য চন্দনবাবুর কাছে পিটুনিও খেয়েছিল, কিন্তু তাতেও তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়নি। উল্টে সে দিন দিন আরো অসভ্য, আরো অভদ্র হয়ে উঠেছিল। একবার স্কুলে পড়া না পারায় স্কুলের শিক্ষক মহাশয় রঙ্গনকে খুব বকাঝকা করেন, সেই সঙ্গে তাকে কান ধরে উঠবসও করান। শিক্ষক মহাশয় ভেবেছিলেন এতে রঙ্গন একটু পড়াশোনায় মন দেবে, কিন্তু রঙ্গনকে বকাঝকার কান ধরে উঠবস করানোর ফল হয়েছিল ভয়ানক।
শিক্ষক মহাশয় একদিন গ্রামে তার কোনো শিক্ষার্থীকে পড়িয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা হয়ে গিয়েছিল। সেই সঙ্গে তিনি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন সেই রাস্তাটাও ছিল অন্ধকার। তবে শিক্ষক মহাশয়ের হাতে টর্চ ছিল। বেশ এগোচ্ছিলেন তিনি। হঠাৎ রাস্তায় তার সামনে এসে দাঁড়ালো রঙ্গন। হাতে একটা বেশ মোটা ও বড় গাছের ডাল। শিক্ষক মহাশয় দাঁড়িয়ে পড়লেন। টর্চের আলোয় রঙ্গনকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, কি রে রঙ্গন, তুই এখন এখানে? হ্যাঁ মাস্টারমশাই, আমি এখানে। কি ব্যাপার, কিছু বলবি? আপনি আমাকে বুকে বেতের বাড়ি মেরে উঠবস করিয়ে অনেক ভুল করেছেন মাস্টারমশাই, তাই তার বদলা নিতে এসেছি আমি। এই বলে হাতের ডালটা শক্ত করে চেপে ধরে সে তেড়ে আসলো শিক্ষক মহাশয়ের দিকে। তারপর সেই ডালটা দিয়ে শিক্ষক মহাশয়কে নির্দয় প্রহার করতে থাকলো। আর বকবি আমাকে? কি করছিস রঙ্গন? আর বকবি? হ্যাঁ, লোকের সামনে উঠবস করেন? হ্যাঁ, উঠবস করেন। কেমন লাগছে? হ্যাঁ, কি করছিস রঙ্গন? কেমন লাগছে? প্রহারের আঘাতে শিক্ষক মহাশয়ের হাত ভেঙে গেল, ফেটে গেল তার মাথা। শিক্ষক মহাশয়ের চিৎকার শুনে সেখানে গ্রামের লোকজন যারা সেই সময় কাছে পিঠে ছিল তারা এসে পড়ায় শিক্ষক মহাশয় সেই যাত্রায় রক্ষা পেয়ে যান। না হলে রঙ্গন হয়তো তাকে মেরেই ফেলত। তবে এখানেই শেষ নয়। রঙ্গন যে কতটা সাংঘাতিক সেটা গ্রামবাসীরা জানতে পারে কিছুদিন পর, যখন একটা প্রয়োজনে গ্রামের কয়েকজন চন্দনবাবুকে ডাকতে তার বাড়ি যান। তাঁরা গিয়ে চন্দনবাবুকে অনেক ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখন গ্রামবাসীরা চন্দনবাবুর বাড়িতে ঢুকে দেখেন চন্দনবাবুর ঘরের দরজা বন্ধ, আর দরজার নিচ থেকে বেরিয়ে আসছে টাটকা লাল রক্তের ধারা। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা সাথে সাথেই দরজা খুলে ভেতরে যায়। এরপর তারা যা দেখে তাতে তাদের পায়ের তলার মাটি সরে যায়। তারা দেখে ঘরের মেঝেতে পড়ে আছে চন্দনবাবুর নিথর দেহ। সেই দেহে একাধিক ধারালো অস্ত্রের কোপ। পাশেই পড়ে আছে একটা রক্তমাখা কুড়ুল। গ্রামবাসীরা অনুমান করতে পারল এ কাজ আর কারণ নয়, রঙ্গনের। কারণ ওই কুড়ুল দিয়ে রঙ্গন প্রতিদিন উনুনের কাঠ কাটত। কিন্তু গ্রামবাসীরা কোনোদিন ভাবেওনি যে সে সেই কাঠ কাটার কুড়ুল দিয়ে তার বাবাকেও কুপিয়ে খুন করবে। যাই হোক, এরকম একটা ভয়ানক অপরাধ করার পর রঙ্গন পালিয়ে যায়। তারপর আবার যখন গ্রামে ফেরে তখন তার বয়স 25। গ্রামে এসে তার পুরনো বাড়ি, যে বাড়িতে সে তার বাবার সাথে থাকত, সেই বাড়িতেই উঠল। গ্রামবাসীরা তাকে চিনতে পেরেছিল, তাই তার উপর নজর রাখতে শুরু করল। তাদের ধারণা এত বছর পর যখন সে গ্রামে ফিরেছে তখন সে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে ফেরেনি। তাই তারা সব সময় সতর্ক থাকত, রঙ্গনকে সবসময় নজরে রাখত, কি জানি কখন আবার কার ক্ষতি করে বসে। বলা বাহুল্য, রঞ্জন যে সত্যিই কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে গ্রামে ফেরেনি সে কথা সত্য। তার মতন ছেলের যে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না এ কথা বলাই বাহুল্য। তবে সে গ্রামে ফিরেছে কি উদ্দেশ্য নিয়ে সে প্রশ্নের উত্তরও কিছুদিন পর জানতে পারল কদমতলাপুর গ্রামবাসীরা। সে এসেছে এই গ্রামকে ধ্বংস করতে, এই গ্রামের মানুষদের ধ্বংস করতে। তার উদ্দেশ্য পরিষ্কার, সে এই গ্রামকে শ্মশানে পরিণত করতে চায়। তাই সে এতগুলো বছর ধরে অর্জন করা তন্ত্র শক্তির মাধ্যমে এক ভয়ানক মানুষ খেকো পিশাচের আগমন ঘটায় এই গ্রামে। তারপর আর কি, সেই পিশাচও প্রতি রাতে গ্রামে তাণ্ডব চালানো শুরু করে। বাড়ি থেকে গ্রামবাসীদের তুলে নিয়ে গিয়ে হত্যা ও তারপর তাদের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করা। এইভাবে প্রতিটা রাত আতঙ্কে ও প্রতিটা সকাল
আত্মীয় পরিজনকে হারানোর কষ্টে কেটে যেতে শুরু করলো। এবার বন্ধ কর। গ্রামবাসীরা ধরেই নিয়েছিল যে তাদের বাকি জীবনটা এইভাবেই কাটাতে হবে। ওই ভয়ানক পিশাচের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো আশা নেই। কিন্তু হয়তো তাদের কপাল এতটাও খারাপ ছিল না, তাই তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে একজন তান্ত্রিকের আগমন ঘটে এই গ্রামে। সেই তান্ত্রিকের নাম ছিল সদানন্দ তান্ত্রিক। এই গ্রামের পরিবেশ ভালো নয়। এই গ্রামের পরিবেশ কোনো অশুভ শক্তির প্রভাব বহন করছে। এরপর গ্রামবাসীরা তার কাছে সব কথা খুলে বলল। সদানন্দ তান্ত্রিক সব কথা শুনলেন, তারপর বললেন, আমি এই গ্রামকে ওই পিশাচের কবল থেকে মুক্ত করব। আমি আমার মন্ত্র শক্তি দ্বারা ওই পিশাচকে বন্দি করব ওই পুরো বাড়িতে। কিন্তু সাবধান, ওই পিশাচ যেখানে বন্দি থাকবে সেখানে ভুলেও কেউ যাবে না। যে যাবে সে মৃত্যুবরণ করবে ওই পিশাচের হাতে। এই কথা স্মরণে রেখো সবাই। ফলে যারা পথ ভুলে বা নিজেদের দোষে ওই বাড়িতে প্রবেশ করত তারাই মৃত্যুবরণ করত। কিন্তু এইভাবে গ্রামের মানুষদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা, এমনটা সদানন্দ তান্ত্রিকের দ্বারা ওই পিশাচ ওই পোড়ো বাড়িতে বন্দী হওয়ার আগেই হতো, যা আবার নতুন করে শুরু হলো। কিন্তু এখন তো আর সদানন্দ তান্ত্রিক জীবিত নেই, তাই এই গ্রামকে নতুন করে ওই পিশাচের তাণ্ডব থেকে রক্ষা করার জন্যও কেউ নেই। সুতরাং এইভাবে বেঘরে প্রাণ দেওয়াই হয়তো গ্রামবাসীদের ভবিতব্য। এমনটাই গ্রামবাসীরা ভেবে নিল। রাত 11টা। গ্রামবাসীদের একটা দল হাতে বল্লম, মশাল ও লাঠি নিয়ে গ্রাম পাহারা দিচ্ছে। যদিও তাতে তেমন কোনো লাভ যে হবে না সে ব্যাপারে পুরো দল নিশ্চিত, কিন্তু তবুও চেষ্টা করতে তো দোষ নেই। তাই গ্রামবাসীরা আজও পাহারায় নিয়োজিত। পাহারা দিতে দিতে অনেকক্ষণ সময় পার করে গেছে। এখনো কোনো ঘটনা ঘটেনি দেখে যেই না একটু নিশ্চিন্ত হয়েছে পুরো দল, সঙ্গে সঙ্গে তাদের নাকে এসে ধাক্কা মারল একটা বিকট বোটকা গন্ধ। সেই সঙ্গে তাদের কানে এসে বিঁধল একটা গর্জনের শব্দ এবং একটা তীব্র আর্তচিৎকার। পরক্ষণেই সব নিস্তব্ধ। পুরো দলটা চমকে উঠল এই দুই শব্দে। তারপরেই শব্দের উৎস লক্ষ্য করে সেদিকে ছুটল তারা। মশাল হাতে শব্দের উৎসের দিকে গিয়ে যা দেখল তাতে পুরো দলটার গা গুলিয়ে উঠল। তারা দেখল তাদের দলের একজন যে তাদের থেকে হঠাৎ করেই আলাদা হয়ে গিয়েছিল, তার মৃতদেহ পড়ে আছে মাটিতে। তবে তার শরীরটা আর গোটা নেই, পেটের কাছ থেকে দু টুকরো হয়ে পড়ে আছে। মাটিতে ছড়িয়ে পড়ে আছে রক্ত আর নাড়ি ভুঁড়ি। পিশাচটাও সেখানে আছে। সেই হতভাগ্য লোকটির শরীরের ওপরের অংশটা হাতে তুলে নিয়ে পরম তৃপ্তিতে তার থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মশালের আলোয় পিশাচের মুখে লেগে থাকা টাটকা রক্ত পরিষ্কার বোঝা যাচ্ছে। পিশাচটা হঠাৎ তার খাওয়া শেষ করে এইবার ফিরল সেখানে উপস্থিত বাকি দলটার দিকে। তার সবুজ দুই চোখে ঝিলিক দিয়ে উঠল রক্তের লোলুপতা। বাকি দলটা বুঝল এইবার তাদের পালা, তাই তারা পালানোর উদ্যোগ নিল। কিন্তু তাদের কপালে বোধহয় আজকে মৃত্যু লেখা ছিল না। তাই হঠাৎ করেই কোথা থেকে ভেসে এলো একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর। জয় মহাকাল,
হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবা মহাদেবের নামে কেউ জয়ধ্বনি করছে, আর সেই জয়ধ্বনি শুনে রীতিমতো নার্তনাদ করতে শুরু করেছে সেই ভয়ানক পিশাচ। গ্রামবাসীদের দল দেখল তাদের দিকে মহাদেবের নামে জয়ধ্বনি করতে করতে এগিয়ে আসছে একজন জটাধারী লোক। তার পরনে গেরুয়া পোশাক, হাতে একটা ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা। উচ্চতায় মানুষটা প্রায় 6 ফুট, মুখে চাপ দাড়ি, ভরাট গমগমে গলা থেকে বেরিয়ে আসছে মহাদেবের নামে জয়ধ্বনি। জয় মহাকাল, হর হর মহাদেব। আর সেই জয়ধ্বনি শুনে রীতিমতন ছটফট করছে সেই পিশাচ। লোকটা একসময় এগিয়ে এসে গ্রামবাসীদের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। তারপর তার কাঁধে থাকা ঝোলা থেকে একটা কোমণ্ডুলো বের করে তার থেকে সামান্য জল হাতে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই জল ছুঁড়ে দিল পিশাচটার গায়ে। ওম হ্রিম ক্রিম পট। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল সেই জল গায়ে পড়তেই পিশাচটা এক কান ফাটানো চিৎকার করে সেখান থেকে দুধ দাঁড়িয়ে পালিয়ে গেল। লোকটা এইবার ফিরলেন গ্রামবাসীদের দিকে। আপনি আপনি কে? আমি ভূপেন ঠাকুর, পিতৃপ্রদত্ত নাম ভূপেন্দ্র চক্রবর্তী, কিন্তু সবাই আমাকে ভূপেন ঠাকুর নামেই চেনে। নিবাস বাঁকুড়া জেলার শিবাই চণ্ডীপুরে। আর ওই তরল জিনিসটা যেটা আপনি ওই পিশাচটার গায়ে ছুড়ে দিলেন, ওটা কি? ওটা সাধারণ জল, যেটাকে আমি মন্ত্রপুত করে ওই পিশাচটার গায়ে ছুঁড়ে দিই। আপনি কি কোনো তান্ত্রিক? তা বলতে পারেন, তবে আমি কারোর ভূত ভবিষ্যৎ বলে দিতে পারবো না, কারণ সে জ্ঞান আমার নেই। আমার পক্ষে ভূত প্রেত পিশাচের হাত থেকে আপনাদের মতো সাধারণ মানুষদের রক্ষা করা সম্ভব। এর বেশি আমি কিচ্ছু করতে পারবো না, আগেই বলে রাখছি। ওই পিশাচটা আমাদের গ্রামের রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঠাকুর। আমাদের গ্রামের বেশ কিছুজন ওই শয়তানটার হাতে মৃত্যুবরণ করেছে ঠাকুর। আপনি দয়া করে এই গ্রামকে ওর হাত থেকে রক্ষা করুন। বাঁচান আমাদের ঠাকুর, বাঁচান আমাদের। বেশ বেশ, আমি যখন এসেছি তখন তোমাদের আর কোনো চিন্তা নেই। ওই পিশাচের হাত থেকে তোমাদের রক্ষা এবার আমি করব, তোমরা নিশ্চিন্তে থাকো। রজত এবং গ্রামবাসীদের দল ভূপেন ঠাকুরের কথা শুনে যেন মনে বল পেল। তারা একটু আগে ভূপেন ঠাকুরের ক্ষমতার যে নমুনা পেয়েছে তাতে তারা নিশ্চিত যে তাদেরকে ওই পিশাচের হাত থেকে এবং তাদের গ্রামকে ওই পিশাচের দৌলতে শ্মশান হওয়ার হাত থেকে ভূপেন ঠাকুরই বাঁচাতে পারেন। চলুন ঠাকুর, আপনি আজ আমার বাড়িতেই আশ্রয় গ্রহণ করবেন। চলুন। বেশ, তবে তাই চলো। বেশ অদ্ভুতভাবে ভূপেন ঠাকুরের সেই মন্ত্রপুত জলাঘাতের পর থেকে সেই পিশাচের তাণ্ডব যেন হঠাৎ করেই থেমে গেল। পরপর 2 দিন আর কোনো অঘটন ঘটল না। এতে গ্রামবাসীরা একটু খুশি এবং নিশ্চিন্ত হলো বটে, কিন্তু মন থেকে আতঙ্ক পুরোপুরি গেল না। কারণ ভূপেন ঠাকুর জানালেন যে ওই পিশাচ হার মানেনি, সে কিছুটা বিরতি নিয়েছে মাত্র। তার জলাঘাতে সে কিছুটা আহত, তাই 2 দিন সময় নিচ্ছে সে পুরোপুরি সুস্থ হতে। সুস্থ হলে সে আবার তাণ্ডব শুরু করবে, কারণ তার উদ্দেশ্য এই গ্রামকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। ভূপেন ঠাকুরের মুখে এমন ভয়ানক কথা শুনে গ্রামবাসীরা বেশ ভয় পেয়ে গেল। বলা বাহুল্য, ভূপেন ঠাকুর শুধু একজন তান্ত্রিক নন, তিনি একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তার সেই বিশেষ ক্ষমতা হল তিনি স্বপ্নের মাধ্যমে যে কোনো জায়গায় অশুভ শক্তির প্রভাব
উপলব্ধি করতে পারেন। এই যেমন কদমতলাপুরে তার আগমন, এর পিছনে আছে হঠাৎ একদিন রাতে দেখা তার এক স্বপ্ন, যে স্বপ্নে তিনি দেখতে পেয়েছিলেন এই গ্রামে ঘটে চলা ওই পিশাচের তাণ্ডবের চিত্র। আর এই স্বপ্ন দেখেই তিনি হাজির হয়েছেন এই গ্রামে, এই গ্রামের মানুষদের ওই পিশাচের হাত থেকে রক্ষা করতে। কিন্তু এখানে এসে তিনিও চিন্তিত হয়ে পড়লেন। তিনি প্রথমে ভেবেছিলেন এই পিশাচের সঙ্গে মোকাবিলা করা সহজ হবে, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন এই পিশাচের সাথে মোকাবিলা করা অত সহজ নয়, কারণ এই পিশাচ তার ধারণার থেকেও বেশি শক্তিশালী। না হলে তিনি তার এই মন্ত্রনীরের দৌলতে যে কোনো ভূত প্রেত পিশাচকে 3 দিন পর্যন্ত দুর্বল করে রাখতে সক্ষম। কিন্তু তিনি বেশ টের পাচ্ছেন এই পিশাচ তার দুর্বলতা মাত্র 1.5 দিনের মধ্যেই অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। তার জলাঘাতের পরপর 2 দিন সে আর কোনো তাণ্ডব করেনি ঠিকই, কিন্তু আর একটা দিন, কেবল আজকের দিনটা, তারপর সে আবার আগের মতন তাণ্ডব শুরু করবে। তাই ভূপেন ঠাকুরকে আজকের দিনটাই কাজে লাগাতে হবে। তাকে আজকের দিনটা যেভাবে হোক গ্রামের প্রতিটা ঘরকে বেঁধে দিতে হবে, যাতে ওই পিশাচ কোনোভাবে গ্রামবাসীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করতে না পারে। তাই কিছু গ্রামবাসীদের সাথে নিয়ে ভূপেন ঠাকুর গ্রামের প্রতিটা বাড়ির সামনে গিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে মন্ত্রপুত ছাই দিয়ে গোটা বাড়ি ঘিরে দিতে লাগলেন। কিন্তু এই গ্রামে আস্তিক মানুষ যেমন আছে, তেমনই আছে কিছু নাস্তিক মানুষও। আর সেরকম একজন নাস্তিক হল গ্রামের পবন ঘোষের ছেলে স্বপন। পবন ঘোষ যতটা আত্মিক, তপন ঠিক ততটাই নাস্তিক। সে ভগবান তো মানেই না, ভূত প্রেত এসবেও তার কোনো বিশ্বাস নেই। তার ধারণা এই গ্রামে যে ভয়ানক হত্যাকাণ্ড ঘটছে তার সমস্তটাই ঘটাচ্ছে কোনো ভয়ানক জন্তু, কোনো পিশাচ নয়। তাই সে ভূপেন ঠাকুরের মন্ত্রপুত ছাইকে ভণ্ড সাধুর ছড়ানো কয়েক মুঠো ধুলো হিসেবে গণ্য করে তার বাড়ির আশপাশে থাকা মন্ত্রগণ্ডির সম্পূর্ণটাই জল দিয়ে ধুয়ে দিলেন। ফলে সেই পিশাচ তার দুর্বলতা কাটিয়ে উঠে 4র্থ দিনে হানা দিল তার বাড়িতেই, এবং তার চোখের সামনে তার বাড়ির চাল ভেঙে তার বাবাকে তুলে নিয়ে গেল। তপন তার বাবাকে বাঁচাতে বাড়ি থেকে বেরোলো, আর দেখল এক ভয়ানক দর্শন লোমশ জীব তার বাবাকে নিয়ে ঝড়ের বেগে ছুটে গিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে পবন ঘোষের ছিন্ন ভিন্ন রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল ঝিলের ধারে সেই পোড়ো বাড়ির কাছে। পবন ঘোষের মাথা, ধর, হাত, পা সব আলাদা হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যা দেখে রীতিমতন শিউরে উঠল গ্রামের সকল মানুষ। ঠাকুর, এটা কিভাবে সম্ভব হলো ঠাকুর? আপনি তো প্রতিটা বাড়ি মন্ত্রপুত ছাই দিয়ে বেঁধে দিয়েছিলেন, তাহলে পবন কাকার এমন মর্মান্তিক মৃত্যু হলো কিভাবে? আমি সঠিক জানি না, তবে নিশ্চয়ই কেউ আমার দেওয়া মন্ত্রপুত ছাইয়ের গণ্ডি ভেঙে দিয়েছে। তাই ওই পিশাচ তোমার পবনকে তুলে নিয়ে এসে এখানে হত্যা করতে সক্ষম হয়েছে। কিন্তু আপনার মন্ত্রপুত ছায়ের গণ্ডি কে ভাঙবে ঠাকুর? ভিড়ের মধ্যে স্বপনও ছিল। সে তার বাবার এমন ভয়ানক অবস্থা দেখে পাথর হয়ে গিয়েছিল। এইবার সে ভূপেন ঠাকুরকে দেখতে পেয়ে এগিয়ে এলো তার কাছে। ঠাকুর, আপনি হয়তো জানেন নে, আমি ছোট থেকে খুব একঘেয়ে আর নাস্তিক। ছোট থেকেই আমার না ভগবানে বিশ্বাস ছিল আর না ভূত পেতে। কিন্তু ঠাকুর, কাল রাতে যখন ওই পেশাচটাকে আমি দেখলুম, তখন আমার সমস্ত অবিশ্বাস ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এখন ঠাকুর, আমিও গ্রামের বাকিদের মতো বিশ্বাস করি যে এই গ্রামে যতগুলো হত্যালীলা হইছে তা সব এক পেশাচের কাণ্ড। সে আমার বাবাকেও তুমি কি
কি কোনোভাবে? হ্যাঁ ঠাকুর, আপনার প্রতি বিরক্তি আর নিজের নাস্তিক মনোভাবের জন্য আমি আপনার দেয়া পুরো মন্ত্রগণ্ডিটা মিটিয়ে দিয়েছিলাম, যা আপনি আমাদের সুরক্ষিত রাখতে আমাদের বাড়ির চারধারে দিয়েছিলেন। মস্ত বড় ভুল করেছো স্বপন, তুমি মস্ত বড় ভুল। তোমার এই ভুলের জন্য এখন পুরো গ্রাম আবার বিপদের মুখে। কি কি বলতেছেন ঠাকুর এইসব? আমার ভুলের জন্য গোটা গ্রামের লোক কেন বিপদে পড়বে? কারণ আমি মন্ত্রের দ্বারা এই গ্রামের প্রত্যেক বাড়ির মন্ত্রগণ্ডিকে একসাথে বেঁধে দিয়েছিলাম। এখন তুমি তোমার বাড়ির গণ্ডি মিটিয়ে দিয়ে সেই বাঁধন কেটে দিয়েছো, তাই তুমি এখন আবার পুরো গ্রামকে বিপদের মুখে ঠেলে দিয়েছো স্বপন। ভূপেন ঠাকুরের কথা শুনে মাথায় যেন বাজ পড়ল গ্রামবাসীদের। ঠাকুর, গণ্ডি মুছে দেওয়া হয়েছে তো কি হয়েছে? চলুন আবার সেই গণ্ডি দিয়ে দেওয়া যাক। তার হয় না রজত। এই মন্ত্রগণ্ডি এমন জিনিস যেটা একবার দেওয়া হয়ে গেলে টানা 1 সপ্তাহ অপেক্ষা করতে হয়, তারপর আবার নতুন করে গণ্ডি দিতে হয়। সেখানে আজ তো সবে 2য় দিন, এখনো যে 5 দিন বাকি। তারপরেই আমি আবার নতুন করে এই গণ্ডি দিতে পারবো, তার আগে নয়। তাহলে তাহলে আর কি কোনো উপায় নেই ঠাকুর? একটা উপায় আছে, কিন্তু এই কাজটা ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ, আর এই কাজটা তোমাদের মধ্যে থেকে কোনো একজনকে করতে হবে। বলো রাজি? আমি করব, আমি রাজি। না রজতদা, না, এ কাজ তুমি না, আমি করব। আমার জন্য যখন গ্রামের মানুষ বিপদে পড়তে চলিছে, তখন এ কাজ আমি করব। আমার ভুল আমি শোধরাবো। ঠাকুর, আপনি বলেন আমারে কি করতে হবে? রাতের বেলা কদমতলাপুর গ্রাম পুরো চুপচাপ। এই নিস্তব্ধতা খুবই স্বাভাবিক, কারণ গ্রামের মানুষজন কেউ তাদের বাড়িতে নেই। সবাই গিয়ে আশ্রয় নিয়েছে গ্রামের শিব মন্দিরে, ওই পিশাচের থেকে বাঁচতে। গ্রামের এই শিব মন্দিরটা অনেকটাই বড়, ফলে গ্রামবাসীরা সহজেই মন্দিরটায় আশ্রয় নিতে পেরেছে। তাছাড়া কদমতলাপুর গ্রামে লোকজনও বেশি নেই। গ্রামবাসীদের মধ্যে দুলালের বাবা কমলবাবু আর মা সরলা দেবীও ছিলেন। তাদের হঠাৎ উসখুস করতে দেখে ভূপেন ঠাকুর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাদের চিন্তিত লাগছে কেন? ঠাকুর, আমাদের ছেলে দুলাল যে বাড়িতেই রয়ে গেছে। তাকে তো কতবার করে ডাকলাম, কিন্তু সে কিছুতেই আসতে চাইল না। চিন্তা করো না, তোমাদের ছেলের কিছুই হবে না। এই বলে তিনি কমলবাবু আর সরলা দেবীকে শান্ত করলেন ঠিকই, কিন্তু ওনাদের দুজনকে পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত করতে পারলেন না। এদিকে স্বপন ভূপেন ঠাকুরের কথা মতন গ্রামের আনাচে কানাচে, বিশেষ করে সেই পোড়ো বাড়িটার কাছে ঘোরাঘুরি করতে লাগলো, যেন সে পিশাচটার আসার অপেক্ষা করছে। স্বপন আপন মনে ঘোরাঘুরি করছিল। এমন সময় একটা বোটকা গন্ধ তার নাকে এসে ধাক্কা মারল, ঠিক গতকাল রাতের মতন, যখন পিশাচটা পবনবাবুকে তুলে নিয়ে যেতে এসেছিল। স্বপন বুঝল পিশাচটা তার আশেপাশেই কোথাও আছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। এদিকে বোটকা গন্ধটাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে একটা গর্জনের শব্দ কানে আসছে স্বপনের। স্বপন এইবার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে পিছন ফিরে তাকালো, আর তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। কারণ তার পিছনে দাঁড়িয়ে আছে একটা লোমশ জীব, যার দুটো চোখ সবুজ, সেই চোখে হিংস্র আর লোলুপ দৃষ্টি। স্বপনের পা যেন নড়তে চাইছে না,
মাটিতে আঠার মতন সেঁটে গেছে। কিন্তু স্বপনকে পালাতেই হবে, কারণ তাকে এই পিশাচকে শিব মন্দির পর্যন্ত নিয়ে যেতেই হবে। তাই সেইবার জীবনে প্রথমবার ঠাকুরের নাম নিয়ে তীরের মতন দৌড় দিল। জয় মহাকাল, জয় 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 মহাকাল। আর তার পিছনে পিছনে তাকে ধরতে ছুটে আসতে লাগলো সেই পিশাচটা। ঘন ঘন গর্জন করছে আর মাটি কাঁপিয়ে ছুটে আসছে স্বপনকে ধরার জন্য। স্বপন যখন শিব মন্দিরের অনেক কাছে চলে এসেছে, ঠিক তখনই তার পিছনে ছুটে আসা পিশাচের রক্তহীন করা গর্জন শুনে কেঁপে উঠল মন্দিরে আশ্রয় নেওয়া সমগ্র গ্রামবাসী। স্বপন নিজের কাজ করেছে। তাহলে এখন কি করণীয় ঠাকুর? তোমাদের করণীয় একটাই, যত যাই হোক এই মন্দির থেকে না বেরোনো, আর স্বপনকেও তোমাদের দলে নিয়ে নেওয়া। কিন্তু ঠাকুর, ও তো নাস্তিক। মন্দির ঠাকুর দেবতা এইসব পছন্দই করে না। আজকের পর থেকে স্বপন ভূত, প্রেত, ভগবান সবেতেই বিশ্বাসী হয়ে উঠবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। স্বপন এখন মন্দিরের অনেক কাছে, আর তার পিছনে সেই পিশাচ। আর কিছুটা, তাহলেই স্বপন মন্দিরে পৌঁছে যাবে। স্বপন এইবার তার গতি আরো বাড়িয়ে দিল আর একেবারে তীরের মতন এসে মন্দিরে প্রবেশ করল। তারপর ভীষণভাবে হাঁপাতে লাগলো। রজত, তোমরা স্বপনকে দেখো আর আমি এই শয়তানটাকে দেখছি। কথাটা বলে ভূপেন ঠাকুর মন্দিরের বাইরে পা রাখলেন। পিশাচটাও মন্দিরের বাইরে দাঁড়িয়ে শিকার হাতছাড়া হয়ে যাওয়ার জন্য আক্রোশ প্রকাশ করছিল। এইবার ভূপেন ঠাকুরকে বাইরে বেরিয়ে আসতে দেখে একটা জোরালো হুঙ্কার দিয়ে তার দিকে ধেয়ে এলো। ভূপেন ঠাকুর তৈরি ছিলেন, সঙ্গে সঙ্গে কমণ্ডলু থেকে জল নিয়ে পিশাচটার গায়ে ছুঁড়ে দিলেন। ওম হ্রিং ক্রিং চট, ওম হ্রিং ক্রিং চট, ওম হ্রিং ক্রিং চট। একটা বিকট আর্তনাদ করে উঠল পিশাচটা। এইবার ভূপেন ঠাকুর পিছনে ফিরে রজত এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে চোখের ইশারা করতেই তারা সবাই কাঁসর, ঘণ্টা, শঙ্খ বাজিয়ে জোরে জোরে মহাদেবের নাম গান করতে শুরু করল। জয় মহাকাল, জয় জয় মহাকাল, জয় জয় মহাকাল, হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মহাকাল, হর হর মহাদেব, হর হর মহাদেব। সেই পবিত্র শব্দ শুনে পিশাচটা রীতিমতন ছটফট করতে লাগলো আর ধীরে ধীরে তার আস্ফালন কমে আসতে লাগলো। এদিকে ভূপেন ঠাকুরও থেমে নেই। সেই পিশাচটার গায়ে কখনো মন্ত্রপুত জল, কখনো মন্ত্রপুত ছাই ছুঁড়ে চলেছে। মন্দিরে বসে বাকিদের সাথে কমলবাবু এবং সরলা দেবীও মহাদেবের নামগান, শিব স্তুতি করছিলেন। এইবার হঠাৎ তাঁদের চোখ পিশাচটার দিকে যেতেই তারা অবাক হয়ে দেখলেন পিশাচটার শরীরে ও মুখে মাঝে মাঝে দুলালের শরীর ও মুখ ফুটে উঠছে। তারা এই বিশেষ দৃশ্য দেখে ভীষণভাবে অবাক হলেন। তবে শুধু তারা নয়, সেখানে উপস্থিত সকল গ্রামবাসীও। এদিকে পিশাচটা সেই দৈব স্তুতি, কাঁসর, ঘণ্টা, শঙ্খের শব্দ আর ভূপেন ঠাকুরের অনবরত মন্ত্রপুত জল আর ছাইয়ের আঘাতে রীতিমতন নিস্তেজ হয়ে পড়েছে। ভূপেন ঠাকুরও এই সুযোগটাই খুঁজছিলেন। এইবার ভূপেন ঠাকুর তার ত্রিশূল নিয়ে এগিয়ে যেতে লাগলেন পিশাচটার দিকে, মুখে মহাদেবের নাম। জয় মহাকাল, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ভূপেন ঠাকুর এক পা করে এগিয়ে গিয়ে দাঁড়ালেন
পিশাচটার সামনে। তারপর জয় মহাকাল বলে ত্রিশূলটা পিশাচটার কপালে চেপে ধরলেন। হর হর মহাদেব। একটা বিকট চিৎকার করে উঠল পিশাচটা। তারপর ধীরে ধীরে পিশাচটার ভয়ানক শরীর পরিবর্তন হয়ে গেল দুলালের শরীরে, আর তারপরেই সেই শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। তবে এখানেই শেষ হলো না। সকল গ্রামবাসী, বিশেষ করে কমলবাবু আর সরলা দেবী অবাক হয়ে দেখলেন ধীরে ধীরে দুলালের শরীরটাও সম্পূর্ণ ছাই হয়ে গেল। একটা নতুন সকাল। আজ ভূপেন ঠাকুর কদমতলাপুর গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, কারণ তিনি যে কাজ করতে এসেছিলেন সেই কাজ সম্পূর্ণ হয়েছে। যদিও কমলবাবু আর সরলা দেবীর মন খারাপ, কারণ তারা সদ্য সন্তানহারা হয়েছেন। অবশ্য সন্তানহারা তারা অনেক আগেই হয়েছিলেন, কিন্তু তাদের সন্তান যে আর নেই সেই কথাটা জানতে পারলেন গতকাল রাত্রে। ঠাকুর, দুলালের শরীর কেন দেখা গেল শেষ মুহূর্তে? আসলে তোমরা যেদিন দুলালকে এই পোড়ো বাড়িটার বাইরে অজ্ঞান অবস্থায় পাও, সেদিন থেকেই ওর শরীরে বাস করছিল ওই পোড়ো বাড়িতে বন্দি থাকা পিশাচটা। দুলাল হয়তো কোনো সময় ওই বাড়িটার ভেতরে গিয়েছিল, বাড়িটায় সত্যি কোনো পিশাচ আছে কিনা দেখতে। তারপর আর কি, পিশাচটা দুলালকে মেরে দুলালের মৃতদেহকে বাহন করে পোড়ো বাড়িটা থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে দুলাল তো আগেই তার অজান্তে ওই পিশাচটাকে বন্দি করে রাখার জন্য যে মন্ত্রগণ্ডি, সেই গণ্ডি ভেঙে দিয়েছিল। ফলে পিশাচটা দুলালের শরীরের দখল নিয়ে পোড়ো বাড়িটা থেকে বেরিয়ে আসতে কোনো সমস্যাই হয়নি। তারপর যা কিছু হয়েছে সবই তোমরা জানো। এবার আমার যাওয়ার সময় হয়েছে। আশা করি তোমরা এবং তোমাদের গ্রাম এবার নিরাপদে থাকতে পারবে। জয় মহাকাল, হর হর মহাদেব। জয় মহাকাল, হর হর মহাদেব। এতক্ষণ শুনছিলেন কদমতলাপুরের মানুষ খেকো। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।